শেয়ার করতে দেখি পেজে। আসছে তো। এখন আপনি আপনার ইয়াতে যান, এখানে না, আপনার ওয়ালে যান, ওয়ালে যান, ওয়ালে। এটা করতে করতে নেট গেছে মনে হয়। আছে ওয়াইফাই দিয়ে করতেছেন? হ্যাঁ, ওয়াইফাই তো আছে। প্রোফাইলে শেয়ার করেন নাকি নাকি পেজে? প্রোফাইলে শেয়ার করে তারপর পেজে শেয়ার করে দিতে হবে। গ্রুপে দিছেন? যার বেশি ইচ্ছা আপনি ইয়াতে যান। যান। ইয়াতে গেছে, অ্যাপ্লিকেশন এসে গেছে। সবাইকে শুভেচ্ছা এবং সুস্বাগতম। আমি এবং আমরা খুবই দুঃখিত যে আমাদের পূর্ব নির্ধারিত যে 9টা 30 মিনিটে প্রাকৃতিক কৃষক সংঘ থেকে আমরা আজকে প্রাকৃতিক চাষের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য কেমন হওয়া উচিত, কেন হওয়া উচিত, এই বিষয়টার উপরে আমরা দীর্ঘদিন ধরে যারা নিরাপদ বা প্রাকৃতিক খাবার উৎপাদন করি তারা তাদের যে অভিজ্ঞতা উৎপাদন এবং বিপণন এবং এখানে কি কি চ্যালেঞ্জ আছে এবং আমাদের দীর্ঘদিনের কাজ থেকে আমরা কি শিখছি সেটা নিয়ে আজকে আমরা লাইভ করব এরকম একটা ঘোষণা দিয়েছিলাম। আমি এই মুহূর্তে অবস্থান করতেছি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘির তেবাইদা গ্রামে। এখানে হচ্ছে মূলত বনস্পতি অ্যাগ্রো। এখানে প্রায় কতটুকু জায়গা হন? প্রায় 4.25 একর একটা জমি। সেখানে প্রাকৃতিক কৃষি চর্চা করা হচ্ছে গত 4 বছর যাবত। তো এই যে গত 4 বছর এই মাঠে কি কি ফসল চাষাবাদ হচ্ছে, কি পদ্ধতিতে চাষাবাদ হচ্ছে সে সম্পর্কে খুব অল্প সময়ের মধ্যে যতটুকু আমরা ধারণা দিতে পারি সেই চেষ্টাটা করব। পাশাপাশি মূল যে ফোকাস আজকে আমাদের যে ফসলের ন্যায্য মূল্য, বিশেষ করে প্রাকৃতিক ফসলের ন্যায্য মূল্যটা কিরকম হওয়া উচিত সেই বিষয়ে আমরা কথা বলবো। তো আজকে প্রথমত হচ্ছে আমি প্রাকৃতিক কৃষক সংঘের পরিচয়, পাশাপাশি আমরা যারা এই প্রাকৃতিকভাবে ফসল উৎপাদন করছি, কৃষিকাজ করছি, বিপণন করছি তাদের কাজের পরিচয়, তারপর আমরা আমাদের মূল সাবজেক্টের ভিতরে ঢুকে সেখান থেকে কিছু অভিজ্ঞতা এবং শিক্ষা বা পরবর্তীতে করণীয় কি হতে পারে সেটা নিয়ে আলাপ আলোচনা করব। সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকবার। আমি ইসলাম মোহাম্মদ, প্রাকৃতিক কৃষক সংঘের সদস্য এবং চাষবাস নামে একটা প্রতিষ্ঠান সংগঠন দীর্ঘদিন ধরে পরিচালনা করার চেষ্টা করছি। তো প্রাকৃতিক কৃষক সংঘের পরিচয়টা প্রথমে বলি যে আমরা
দীর্ঘদিন ধরে কাজ করতে করতে বিচ্ছিন্ন যারা কাজ করি তারা বিচ্ছিন্নভাবে কাজ করি, কিন্তু মনের ভেতর একটা সুপ্ত বাসনা তৈরি হচ্ছে যে আমরা যদি আরেকটু সংগঠিত হতে পারতাম, আমরা যদি কয়েকজন একসাথে কাজের শেয়ারিংটা করতে পারতাম, অভিজ্ঞতার শেয়ারিংটা করতে পারতাম, তাহলে হয়তো আমরা আরো কাজটাকে আরো ভালো করতে পারতাম। যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপটে প্রাকৃতিক কৃষি চর্চা খুবই কঠিন, খুবই চ্যালেঞ্জিং, তারপরেও আমরা যে দুঃসাহসিক কাজটা করার চেষ্টা করছি সেই কাজটা যেন আরেকটু সাংগঠনিকভাবে করতে পারি এবং আরেকটু গুছানোভাবে করতে পারি এবং একে অপরের সাথে মিলে মিশে কাঁধে কাঁধ মিলিয়ে যে অল্প কজন মানুষ আমরা আছি তারা এই কাজটাকে সামনের দিকে কিভাবে এগিয়ে নিতে পারি সেই চেষ্টাটা করা। এই লক্ষ্য এবং উদ্দেশ্যের কারণেই প্রাকৃতিক কৃষক সংঘের এক ধরনের জন্ম বলা যায়। তো আজকে প্রাকৃতিক কৃষক সংঘের শক্তিশালী সদস্য বনস্পতি এগ্রো। তো বনস্পতি এগ্রো তার গত 4 বছরের যে প্রাকৃতিক কৃষি চর্চা সেই বিষয় নিয়ে আলাপ করবে আমাদের সাথে। আপনাদের সাথে পরিচয় করাই দেব এখন বনস্পতি এগ্রোর যে 2 জন মানুষ গত 4 বছর ধরে নিরলস পরিশ্রম এবং সাধনা, পড়াশোনা, মাঠে বড় ধরনের বিনিয়োগ, চেষ্টা, লড়াই সংগ্রাম করে যাচ্ছে তাদের সাথে। আপনারা এর আগেও তাদের চেহারা দেখেছেন, কথা শুনেছেন, কাজ দেখেছেন। যারা এখানে আসার সুযোগ পেয়েছেন তারা আসছিলেন, যারা ভবিষ্যতে আসবেন কাজ দেখবেন, কাজ শিখবেন এবং আমাদের এই কাজটাকে আরো সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে ধরনের উৎসাহ উদ্দীপনা আপনারা দিয়ে যাচ্ছেন, সবকিছু মিলে আসলে আমাদের আর একটা সুন্দর জার্নি, আরো ভালো একটা জার্নি সামনে আশা করতেছি সবাই মিলে। তো রাসেল ভাই এবং আমাদের সাথে আশিক মামা আছেন। তো এই 2 জনের কথা আমরা খুব গুরুত্ব দিয়ে শুনবো। তাহলে আমরা আস্তে আস্তে আমাদের টপিকের মধ্যে যাওয়ার চেষ্টা করতেছি। রাসেল ভাই, আপনি আপনার পরিচয় দিয়ে আমাদের সাথে একটু যুক্ত হয়ে যান। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আমিনুল ইসলাম রাসেল। বনস্পতি এগ্রো দাঁড় করানোর চেষ্টা করছি, আর প্রাকৃতিক কৃষক সংঘের আমরা একজন সদস্য। আমরা চাচ্ছি প্রাকৃতিক কৃষিটা যেন আমরা নিজেরা যেই চর্চা করি সেই চর্চাটা এবং অন্যান্য যারা করার চেষ্টা করেন তাদের সাথে আমাদের অভিজ্ঞতা ভাগাভাগি করে নিতে পারি। তো আজকে আমাদের আলোচনার মূল অংশে চলে যাই। আচ্ছা, তাহলে আমরা আজকে যে বিষয়টা নির্ধারণ করছি এটা আমি আর রাসেল ভাই বিকেলে আলাপ করলাম এবং আশিক মামার সাথে আলাপ করলাম যে মানুষের মধ্যে এখনো অনেক বিষয় খুব ভাষা ধারণা আছে, যেই ধারণাগুলা যদি আমরা আমাদের যে জার্নিটা আমরা দিচ্ছি সেখান থেকে যদি এই সঠিক তথ্য উপাত্ত যদি আপনাদের কাছে তুলে ধরতে পারি তাহলে হয়তো আপনারা অনেক বিষয়াশয় পরিষ্কার হবেন এবং আমাদের কাজ করতেও কিন্তু সহায়ক হবে। তো আমরা সরাসরি যদি সাবজেক্টে যাই যে প্রাকৃতিক চাষের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য কেমন হওয়া উচিত, কেন হওয়া উচিত, এটা এই একটা লাইন খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি যখন কোনো প্রাকৃতিক ফসল কিনে খাচ্ছেন সেই প্রাকৃতিক ফসলের যে মূল্যটা হচ্ছে গতানুগতিক বাজারের থেকে যে ফসলটা কিনে খাচ্ছেন সেই ফসলের মূল্যের সাথে একটা পার্থক্য হয়। কেন পার্থক্যটা হয়, আসলে এটার কারণটা কি? এরকম ছোট ছোট কিছু প্রশ্নের ভেতর দিয়ে আমরা আজকের এই গভীর একটা সাবজেক্টকে অল্প অল্প করে বোঝার চেষ্টা করব। যদিও এটা একটা বৃহৎ বিষয়, খুব সহজে যে এটা আমরা একদিনেই সবকিছু নিজেরা বুঝে আপনাদেরকে বুঝাই দিতে পারবো এটা একদমই আমরা মনে করছি না। এইটার জন্য আমরাও একটা সমাধান খুঁজতেছি যে বেশি হওয়ার কারণ কি, এটা কমানো যায় কিভাবে, এই সব বিষয়াশয় নিয়ে আসলে আমাদের এই আলাপটা মাত্র শুরু করলাম আমরা। এটা একটা চলমান প্রক্রিয়ার ভেতর দিয়ে আমাদেরকে এই
নতুন পথ খুঁজতে হবে। রাসেল ভাই, যদি আমরা সাবজেক্ট ধরে আগাই, তাহলে এখানে আমরা কয়েকটা শব্দ ব্যবহার করতেছি। প্রথম কথা হচ্ছে প্রাকৃতিক চাষের কথা বলছি, দ্বিতীয় কথা হচ্ছে প্রাকৃতিক চাষের উৎপাদিত ফসল এবং এটা ন্যায্য মূল্যের কথা বলছি, আবার এটা কেমন হওয়া উচিত সেটা বলতেছি, আবার বলছি যে কেন আপনার ন্যায্য মূল্যটা হওয়া উচিত। এখানে আমরা যদি 4 থেকে 5টা আলাদা আলাদা শব্দগুলাকে আরো ডিটেইল করার সুযোগ আছে। আপনি যদি শুরু দিয়ে করেন যে প্রাকৃতিক চাষ, কোনটা ধরবো? আমি দর্শকদের বা যারা আমাদের এই লাইভ দেখছেন তাদেরকে বলবো যে আপনাদের যদি কোনো অভিজ্ঞতা থাকে, আমরা এখানে যে শব্দগুলা ব্যবহার করছি, আপনি রাসায়নিক কৃষি চর্চা করতে পারেন, প্রাকৃতিক কৃষি চর্চা করতে পারেন, অর্গানিক নামের কৃষি চর্চা করতে পারেন, নিরাপদ খাদ্য উৎপাদন করতে পারেন, অথবা আপনি একজন আমাদের শুভাকাঙ্ক্ষী কিংবা আপনি একজন ভোক্তা। আপনি যেই প্ল্যাটফর্ম থেকে এখন আমাদের সাথে যুক্ত আছেন, আপনি আমাদের কথাগুলা বোঝার পরে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ মন্তব্য আপনি করবেন, কারণ আমরা আপনার কাছ থেকেও শিখতে চাই। আমরা সবসময় মনে করছি যে আমরা একে অপরকে টেনে তোলার জন্য চেষ্টা করছি, যে জ্ঞান দিয়ে হোক, কাজ দিয়ে হোক, ভালোবাসা দিয়ে হোক, এই কাজটার সাথে নানাভাবে যুক্ত থেকে হোক। তাহলে আমরা এই শব্দগুলা বোঝার চেষ্টা করব এবং এর সাথে কাজগুলার ধাপগুলা বোঝার চেষ্টা করব। আসলে ভাই, প্রথমে যদি বলি যে প্রাকৃতিক কৃষি কেন বলছি আমরা, আপনার কাছে কি এটা? এটা হচ্ছে অনেকেই মনে করেন যে কৃষি তো প্রাকৃতিক জিনিসই, আচ্ছা, প্রকৃতির মাঝেই তো হচ্ছে। এই যে মাঠে ধান হচ্ছে, ফল গাছে ফল হচ্ছে, এটা তো প্রাকৃতিক ভাবেই তো হচ্ছে, এটা তো আর কেউ ল্যাবে করতেছে না। আচ্ছা। তাহলে যদি এটাই হয়, তাহলে আমরা বাজারে যে সকল ফসল পাচ্ছি, অর্থাৎ রাসায়নিক চাষের হ্যাঁ, যে ফসল, যে ফসল পাচ্ছি, হুম, ওইটা কেন প্রাকৃতিক না? হুম। বা আমরা কেন ওইটাকে প্রাকৃতিক বলতেছি না? আচ্ছা, আমরা কেন বলতেছি যে না, আমরা প্রাকৃতিক চাষটা আলাদা করতেছি, যে আসলে ওই রাসায়নিক চাষ আর এই প্রাকৃতিক চাষ এক না? হুম, এটা কেন বলতেছি, মানে আমাদের এই চিন্তাটা আগে মাথায় আসতে হবে, হুম, হুম, তারপরে উত্তর খুঁজতে হবে। হুম, হুম, তো যারা এই চিন্তা করতে পেরেছেন তারাই কিন্তু এটা ধরতে পারেন, কিন্তু যারা এই চিন্তা করেন নাই তারা কিন্তু এই বিষয়টা ধরতে পারে না। আচ্ছা, আচ্ছা, এই জায়গায় যেমন ধরেন আমরা যে ব্রয়লার মুরগি আমরা খাই, হ্যাঁ, তো এটা কিভাবে অনেক ফিড দেওয়া হয়, অনেক অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। হুম, তো আমরা কি এই মুরগিটা পছন্দ করি, নাকি প্রাকৃতিক ভাবে যে মুরগিটা চড়ে বেড়ায়, এই পোকামাকড় খায়, ঘাস খায়, সেই মুরগিটা বেশি পছন্দ করি? হুম, তাহলে দুইটা মুরগির মধ্যে পার্থক্য কি? হুম, পার্থক্যটা হচ্ছে, একটা আমরা খুব দ্রুত বর্ধনশীল করার জন্য ফিড দিচ্ছি, অ্যান্টিবায়োটিক দিচ্ছি, যেটা মানুষের শরীরের জন্য ক্ষতিকর। হুম, আরেকটা হচ্ছে একটা প্রাণী সে পরিবেশে বিচরণ করে প্রাকৃতিক খাবার খেয়ে ন্যাচারালি বড় হচ্ছে। ব্রয়লার মুরগি বড় হতে খাওয়া পর্যন্ত 21 থেকে 30 দিন, হুম, অথচ একটা প্রাকৃতিক মুরগি বড় হওয়া এবং খাওয়া পর্যন্ত আপনার 4 থেকে 6 মাস পর্যন্ত অপেক্ষা করতে হয় মিনিমাম। হ্যাঁ। মানে সেই ক্ষেত্রে যে সে অনেক বড় হবে তা না, না। তার স্বাভাবিক স্বাভাবিক growth। মানে সেটা খাবার উপযুক্ত, উপযুক্ত মিনিমাম এমন হইতে পারে যে জায়গা। 700-800 গ্রাম হতে হ্যাঁ, পারে, হ্যাঁ, 1 কেজি হতে পারে। তাহলে আমরা যে কৃষি করতেছি এই জায়গাটা একটু বোঝার আছে, যে রাসায়নিক ভাবে, রাসায়নিক সার দিয়ে, কীটনাশক দিয়ে, হরমোন দিয়ে আমরা যে কৃষিটা করতেছি সেটা, আর প্রাকৃতিক উপাদান দিয়ে আমরা যে কৃষিটা করতেছি সেটাকে আমরা বলতেছি প্রাকৃতিক কৃষি। তার মানে হচ্ছে, আমি হতে পারে সেটা প্রকৃতিতেই হচ্ছে, কিন্তু তা হচ্ছে রাসায়নিক উপাদান দ্বারা, আমরা কিন্তু সেটাকে প্রাকৃতিক কৃষি বলছি না। এটাই আমরা বোঝাতে চাচ্ছি ভোক্তাদের, এবং এই সচেতনতাটা যেন তাদের মধ্যে গড়ে ওঠে, যে আমি গ্রামের বা দূর দূরান্ত থেকে একটা এই ফ্রেশ কলা কেটে নিয়ে আসলাম, হ্যাঁ, এই সবজি তুলে নিয়ে আসলাম ট্রাক ভরে, এনে এই জায়গায় বিক্রি করতেছে, এই দেখো এটা খুব ফ্রেশ মাত্র আসছে, এইটাই প্রাকৃতিক ব্যাপারটা আসলে ঠিক। তা না। এটা একটা ধারণা আছে যে ফ্রেশ মানে হচ্ছে প্রাকৃতিক। হ্যাঁ, অনেকের এটা মনে এটাও করে ধারণা যে আছে, হ্যাঁ। আচ্ছা আমরা বাজার থেকে ওই যে যেটা আড়তে আসছে ওটা কিনলাম না, আমরা এই যে মাত্র আসছে বাগান থেকে এটা কিনলাম। ফ্রেশ একদম তাজা। হ্যাঁ, মনে করতেছে এটাই প্রাকৃতিক, আসলে ওইটা কিছুই না। মূল বিষয়টা হচ্ছে চাষ পদ্ধতি। আচ্ছা, আচ্ছা, আমরা এখানে এটা শেষ করি, এটা নিয়ে অনেক আলোচনা আছে। তার পরবর্তীতে যে বিষয়টা আছে যে ন্যায্য মূল্য। ন্যায্য মূল্যটা কি? কৃষক যেই উৎপাদন করছে, উৎপাদন করতে তার নিজস্ব যেই মজুরি, তার জমির যেই খরচ, তার মেইনটেনেন্সের
গাছের খাবার বা খেতে যে খাবার সে দিচ্ছে, তার যে পরিচালনা সে করছে, তারপর সেটা হারভেস্ট করছে, এই যাবতীয় কার্যক্রম সম্পাদন করা, মারাই ঝাড়াই সব করে তার যে মানে এই খরচ উঠবে এবং তার বেঁচে থাকার জন্য যে দুটো পয়সা তার হবে, যেটা দিয়ে সে জীবিকা নির্বাহ করবে, এই পরিমাণ মূল্য সেখান থেকে যেন সে সংগ্রহ করতে পারে, এটা নিশ্চিত করা হচ্ছে তার ন্যায্য মূল্য নিশ্চিত করা। আচ্ছা, সাধারণভাবে ন্যায্য মূল্য বলতে আমরা এটাই ধরে নিচ্ছি। তারপরে হচ্ছে কি আমাদের পরবর্তী ছিল যে আমাদের কি ন্যায্য মূল্য কেমন হওয়া কেমন উচিত। হওয়া উচিত? আচ্ছা, এটাই আমি এখানে চলে আসছি, কেমন হওয়া উচিত আর কেন হওয়া উচিত। হওয়া উচিত এই জন্যই যে কৃষক কেন ফসল উৎপাদন করবে। মানে আমরা তো বেশিরভাগ জিনিসে যদি আমরা উৎপাদন করি, তারপরেও 90% জিনিসই তো আমাদের কিনে খেতে হয়। রাইট। তো ওই জিনিসটা তো কেউ না কেউ উৎপাদন করতেছে, তো কেন কৃষক আমার জন্য উৎপাদন করবে, এই উত্তরটাই আছে এখানে, যে কেন ন্যায্য মূল্য হওয়া উচিত। কারণ ওই কৃষককে বেঁচে থাকতে হবে। আজকে আমরা জানি যে ধানের দাম অনেক কম, এটা করা অনেক পরিশ্রম সাধ্য। ধানের কাটার সময় মজুরি এই 600 থেকে 800, 1000, 1200 চলে যায়। এখন কৃষক চিন্তা করলো যে ধান উৎপাদন করে, সে চিন্তা করলো না ধান উৎপাদন করা লস, আমরা আর ধান উৎপাদন করব না। সবাই চিন্তা করলো ধান উৎপাদন করবো না। আমাদের দেশে আমাদের চাহিদার বেশিরভাগ ধান আমাদের দেশে উৎপাদিত হয়। যদি সবাই সিদ্ধান্ত নেয় ধান উৎপাদন করবে না, আমরা খাবোটা কি? আচ্ছা, এখন কৃষক লস দিয়ে হলো সেটা উৎপাদন করে, এটা একটা চর্চার ব্যাপার, জীবনযাত্রার ব্যাপার। কিন্তু এটা যদি আমাদের ওই ন্যায্য মূল্য পরিশোধ করার যে সংস্কৃতি সেটা থাকতো, তাহলে কিন্তু কৃষক আরো সেটা স্বতঃস্ফূর্ত ভাবে করত এবং তার সামাজিক অর্থনৈতিক অবস্থাটা আরো ভালো হতো। কৃষকের ছেলে কৃষক হয় না কেন? এই ন্যায্য মূল্য পায় না বিধায় সেটা হচ্ছে না। তার মানে কেন ন্যায্য মূল্য হওয়া উচিত, তার উত্তর এখানেই, যে কৃষককে স্বাবলম্বী হতে হবে, সে ওই পণ্য উৎপাদন করে আমাদেরকে দিবে, আমাদের কৃতজ্ঞ হতে হবে এবং তার ন্যায্য মূল্য পরিশোধ করতে হবে। এই জন্যই আমাদের ন্যায্য মূল্য নির্ধারণ করা জরুরি। তো আমরা এই যেই তাত্ত্বিক আলোচনা করলাম, এবার আমরা সরাসরি প্র্যাকটিক্যাল আলোচনায় যেতে পারি। যে আমরা এই ফসলের মূল্য, আমরা জানি প্রাকৃতিক ফসলে আমাদের মূল্য, অনেকেই বলে যে আপনারা ভাই প্রাকৃতিক চাষবাস করেন, আপনাদের মূল্য এত বেশি কেন? মানে এটা যেহেতু প্রাকৃতিক ভাবে হয়, এটার মূল্য তো অনেক কম হওয়ার কথা, তাহলে এত বেশি কেন? এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। আপনার কাছে কি মনে হয় এটা কেন? এটাই হচ্ছে আমাদের এখানে আলহামদুলিল্লাহ বাগানে মামা প্র্যাকটিক্যালি এই জিনিসগুলো দেখাশোনা করেন। আমরা মামার কাছ থেকে এই জিনিসটা প্র্যাকটিক্যালি পার্ট বাই পার্ট জানার বা বোঝার চেষ্টা করব যে প্রাকৃতিক পণ্যের মূল্য কেন বেশি হয় বাজারের অন্যান্য রাসায়নিক পণ্যের মূল্যের চাইতে। আমরা মামার কাছে যেতে পারি। হ্যাঁ, তাহলে আশিক মামা আমাদেরকে একটু কিছু তথ্যপাত্র দিবেন। যে তথ্যপাত্র হচ্ছে আপনি দীর্ঘ 4 বছর ধরে এই যে আপনার হাত ধরে যে কাজগুলা হচ্ছে, যে বাস্তব অভিজ্ঞতা, সেই আলোকে আমাদেরকে একটু বুঝান, যে বলেন যে আসলে এই ফসলে কি কি ব্যবহার করছেন বা এটার প্রাইসিং, যে ফসল যে এত মূল্য হচ্ছে সেই মূল্যটার কারণ কি। এবং এখানে পরবর্তীতে আমি ঠিক রাসেল ভাইয়ের কাছে যে জানতে চাইবো, গত 4 বছর ধরে আপনারা এই যে একটা বাগান তৈরি করলেন, এই বাগান থেকে আপনি আসলে এখান থেকে 2টা টাকা নিয়ে যেতে পারছেন নাকি কয়েক কোটি টাকা এখানে দিয়ে গেছেন, এবং এটার যে ইকোনমিক্যালি যে ভ্যালু, আমি যদি একটা মানুষকে বলি যে ভাই আপনি প্রাকৃতিক কৃষি করেন, এটা খুবই লাভবান হওয়ার সুযোগ আছে, তাহলে হ্যাঁ কথাটা কিন্তু মিথ্যা না, কিন্তু এই লাভবান শব্দটা ব্যবহার করার ফলে আপনার কোশ্চেন দাঁড়াবে এবং এখানে ব্র্যাকেটে কিছু কোশ্চেন আসবে। আপনি কি শারীরিক লাভবানের চিন্তা করছেন, নাকি আপনি দুনিয়ায় আপনার যেটা সর্বোত্তম কর্ম সেটা করার চিন্তা করছেন, নাকি আপনি শুধুমাত্র টাকা কেন্দ্রিক লাভবান হওয়ার চিন্তা করছেন? এই যে লাভ সংখ্যাটা বা এই লাভ শব্দটা এক একজনের কাছে এক এক রকম, সেটার আমরা হয়তো নানা ধরনের ব্যাখ্যা এক এক সময় দিয়েছি। আমরা সেই ব্যাখ্যাটা রাসেল ভাইয়ের কাছ থেকে শুনবো, কিন্তু আশিক মামার কাছ থেকে আমরা এখন জানবো যে দীর্ঘ 4 বছরে ওনাদের যে এখানে যে জার্নিটা দিচ্ছে, এখানে ন্যায্য মূল্যটা এবং যে খরচটা ওনার দৃষ্টিতে উনি কিভাবে এটা
বোঝাপড়া করে এই প্রতিষ্ঠানটা চালাই নিচ্ছে বা কাজটা করে যাচ্ছে? ধন্যবাদ আসলে সবাইকে। খুব সুন্দর একটা প্রশ্ন করা হয়েছে। শুনতে আসলে খুব সুন্দর শোনায় যে প্রাকৃতিক কৃষি করতে প্রাকৃতিকভাবে আমরা করবো, এটাতে তেমন কোনো খরচই নেই, মানে প্রাকৃতিক উপায় জিনিস হয়ে যাবে। আসলে শুনতে এটা শোনায়, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। যেমন কতগুলো কাজ করতে যে আমাদের হয়েছে, প্রাকৃতিক কৃষি আমরা করেছি, সুন্দর গাছ রোপণ করেছি, কিন্তু এটা পরিচর্যা করতে যে আমাদের যেই সমস্যাগুলো বা আমাদের যেই চ্যালেঞ্জগুলো আমাদের মুখোমুখি হতেছে, এগুলো অনেক। এগুলো আসলে বলে মানে আমাদেরকে বলে আসলে শেষ এরকম করা যাবে না। কয়েকটা চ্যালেঞ্জ বলবেন, কারণ হচ্ছে আমরা মূলত আমরা এখানে আশা করি আসলে এই ধরনের লাইভ গুলাতে আশা করি যে আপনারা এমন কিছু তথ্য উপাত্ত দিবেন, আর এখানে যারা শুনছে আমাদের কিন্তু আমজনতা কিন্তু শ্রোতা না, আমজনতা কিন্তু আমাদের দর্শক না। আমাদের দর্শক বা শ্রোতা হচ্ছে যারা প্রকৃত প্রাকৃতিক কৃষি চর্চার ভেতরে নিজের জীবন যাপন করার জন্য চেষ্টা করে এবং ভবিষ্যৎ পরিকল্পনা করে। তো আপনারা যদি আপনাদের অভিজ্ঞতা বা আমরা যদি আমাদের অভিজ্ঞতাগুলা এই নতুন নবীন বা প্রবীণ বা প্রৌঢ় যারা এই কাজের সাথে যুক্ত হবে তাদেরকে যদি আমরা না বলি, আমাদের একটা দায়বদ্ধতা থাকে, এটা আমি মনে করি। বিধায় এই প্রশ্নের আসলে যতটুকু পারা যায় অল্প অল্প করে আমরা এটা বোঝার চেষ্টা করি। আচ্ছা, না প্রথমত হলো আমাদের জমি রেডি করতে গেলে আমাদের যে কাজগুলো করতে হয় সেটা হলো জমিটাকে আগে চাষ দিতে হয় বা জমি প্রস্তুত করতে হয়। সেই ক্ষেত্রে দেখা যায় যে জমিতে অনেক ধরনের আগাছা থাকে, অন্যান্য গাছ থাকে, তো সেগুলো পরিষ্কার করার একটা ব্যাপার থাকে। যেহেতু আমরা সম্পূর্ণ রাসায়নিক মুক্ত বিষমুক্ত চাষবাস করি প্রাকৃতিক উপায়, সেই ক্ষেত্রে আমরা কোনো ধরনের কোনো ক্ষতিকর কোনো কেমিক্যাল বা ব্যবহার কোনো মেডিসিন করতেছেন আমরা না। ইউজ হ্যাঁ। করি না। কোনো যেন আমাদের কোনো গাছের কোনো উদ্ভিদ জাতীয় কোনো ধরনের ঘাস হোক, সেটা যে ধরনের উদ্ভিদই হোক, ওটার কোনো ক্ষতিগ্রস্ত হয় বা মাটির কোনো ক্ষতি হয়। তো সেক্ষেত্রে যে আমরা কোনো স্প্রে ইউজ করি না জমিতে, তো আমাদের কি করতে হয়? নর্মালি আমাদের করতে হয় ওই ঘাসটা পরিষ্কার করতে হয়, আগাছাগুলো পরিষ্কার করতে হয়। সেখানে আমাদের একটা ভালো পরিমাণে লেবার চলে যায়, কারণ আমরা ওই ঘাস মারা বিষ বা অন্য আদার্স যা আছে যেগুলো দিয়ে খুব সহজেই আমরা জমিটাকে রেডি করতে পারি, সেটা আমরা ইউজ করি না। সাপোজ একটা জমি রেডি করতে গেলে আমাদের অনেক লেবার চলে যায় শুধু এই ঘাসগুলো নিড়ানি দেওয়ার জন্য। এরপরে আমাদের যেটা করতে হয়, জমিটাকে চাষ দিতে হয়, ওখানে একটা ভালো একটা কষ্ট। এরপরে আমরা জমিটাকে চাষ দিয়ে ওটাকে আবার মাটিতে মানে রোদ লাগানোর পরে দেখা যায় ওখানে আমরা রোপণ করতে পারি। দ্বিতীয়বার আবার সেম জিনিসটা করতে হয়। এর মধ্যে যেহেতু আমাদের জমিতে আমরা কোনো ধরনের কোনো রাসায়নিক জিনিস ইউজ করি না, ওর মধ্যে আবার দেখা যায় মাঝে মাঝে অলরেডি ঘাস চলে আসে, তখন আবার দ্বিতীয়বার ওই ঘাসটা নিড়ানি দিতে হয়। এরকম কয়েকটা প্রসেসের পরে যে আমরা যখন জমিটা রেডি করি, এরপরে যে আমরা রোপণে যাই, আর রোপণ করার পরে আমরা যেইভাবে আমরা যে গাছের জন্য আমাদের অল্টারনেট অনেক ধরনের খাবার প্রস্তুত করতে হয়, দিতে হয়, এগুলো আসলে খুব ব্যয়বহুল জিনিস। এগুলো বাজারে কিনতে পাওয়া যায় না, আমাদের এগুলো বানাতে হয়, ম্যানেজ করতে হয়, বিভিন্ন জায়গাতে সোর্সিং করে নিয়ে আসতে হয়, এনে তারপরে এগুলো প্রস্তুত করতে হয়। এটার জন্য এইটা প্রস্তুত করার জন্য একটা লেবার প্রয়োজন হয়, বা একটা মানে কয়েকজন লোকের সময় লাগে, লং একটা প্রসেস। আমি বাজার থেকে কিনলাম, এনে একটা জিনিস দিয়ে দিলাম, এরকম না, রেডিমেড। মানে এগুলো আমাদের তৈরি করতে, আমাদের যে সময়টা, আমাদের যেই লোকবলটা দরকার হয়, এটা অনেক একটা কস্টলি একটা জিনিস। তারপরে এটার পরে তো গাছ যখন আমাদের রোপণ করা হলো, গাছের পরিচর্যা থেকে শুরু করে আমাদের প্রতিটা, আমরা সবকিছুই করি। রাসায়নিক সার যেগুলো যারা কৃষিকাজটা করে, আমরাও সেম কাজই করি, কিন্তু আমরা সম্পূর্ণ বিষ রাসায়নিক মুক্ত, এটার বাদ দিয়ে যা করণীয়, ওইটার অল্টারনেট হিসেবে আমাদের প্রাকৃতিক উপায় যা করণীয় আমরা সেগুলি করি। এবং ওগুলো করতে গেলে মানে একটা বড় একটা অ্যামাউন্ট চলে যায় আসলে। না, যেমন রাসায়নিকে যেমন কীটনাশক ব্যবহার করে রাসায়নিক ভাবে পোকা মেরে ফেলে, আমরা একটা কীট বিতারক ব্যবহার করি যেটা কিনা প্রাকৃতিক উপায়ে তৈরি। সেটা তৈরি করতে গেলে আবার 1.5 মাস সময় লাগে। তার মানে একটা টোটাল পরিকল্পনার মধ্যে থাকতে হয় যে আমার কবে কোন জিনিসটা আমি অ্যাপ্লাই করব, সেটা আমাকে বানায় রাখতে হবে। এমন না আমি বাজারে গেলাম, 1000 টাকা দিলাম, আমাকে একটা কিছু দিয়ে দিল, আমি আজকে বিকালে সেটা স্প্রে করে দিয়ে দিলাম, এরকম না। তো ওইটা বানানোর যে প্রক্রিয়া এবং যেই রিসোর্সগুলো লাগে, সেটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী
এবং ব্যয়বহুল ব্যাপার। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বার্তা আমরা আপনাদের কাছে তুলে আনার চেষ্টা করলাম। সেটা হচ্ছে রাসায়নিক কৃষি আর প্রাকৃতিক কৃষির মধ্যে একটা সময়ের পার্থক্য আছে। আপনি যেহেতু আশিক মামা একটা ক্লু দিল বা একটা সাবজেক্ট ধরলো যে বাজারে গিয়ে আপনি আজকে ইউরিয়া সার নিয়ে আসতে পারবেন, টিএসপি বা আদার্স যে রাসায়নিক সার কিংবা কীটনাশক নিয়ে আসতে পারবেন, নিয়ে এসে চাইলে জমিতে দিয়ে আপনি কাজটা শুরু করতে পারবেন। প্রাকৃতিক কৃষিতে এটার একদমই সুযোগ নাই। আরেকটা এক্সাম্পল উনি টানবে, যেমন ধরেন প্রাকৃতিক কৃষি চর্চার ক্ষেত্রে যেটা ব্যবহার হচ্ছে, যেমন অণুজীবের একটু ব্যবহার হয়। একটা অণুজীব তৈরি করতে গেলে যে সময়টা প্রয়োজন হয়, আপনি যারা রাসায়নিক কৃষি করে তাদের কিন্তু অত সময় লাগে না। ওই যে বললাম, বাজারে গেল, নিয়ে আসলো, ডিলারের কাছ থেকে নিয়ে এসে দিল জমিতে ফেলে, কাজ শেষ। আর যখনই প্রাকৃতিক কৃষি করবেন তখন আপনাকে একটা সুপরিকল্পনা করতে হবে, আপনাকে কাঁচা মালগুলা সংগ্রহ করতে হবে, তারপর এটাকে তার যে ধরনের প্রক্রিয়ার ভেতরে সেই আপনি জৈব সার বলেন কিংবা প্রাকৃতিক অণুজীব বলেন, যাই তৈরি করেন একটা সময় সাপেক্ষ ব্যাপার। তাহলে এই যে সময়টা, এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি দেখেন, সময়টা এতই গুরুত্বপূর্ণ বিষয়, আমরা যখন কোনো জায়গায় কাজ করতে যাই যে আমি কত সময় ব্যয় করলাম সেই অনুসারে টাকা কাউন্ট করি। প্রাকৃতিক কৃষিকে এর বাইরে পড়ে না। তাহলে এইখানে সময়টাকে অবশ্যই কাউন্ট করতে, এটা খুব গুরুত্বপূর্ণ পার্ট। এটা আমরা কিন্তু আগে এভাবে ভাবতাম না, যে আলাপ করতে করতে আপনাদের কাছে এই জিনিসটা উঠে আসবে। আমরা নিজেরাও কিন্তু এই জিনিসটা তুলে আনার চেষ্টা করব। তারপর আর একটা জিনিস যেটা বলছে, আপনি যেই উপকরণগুলা দিয়ে ফসলের মাঠ তৈরি করবেন, সেই কাঁচা মালগুলা, সেগুলা যেহেতু বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় না, পাওয়া যায় সেটা হচ্ছে এক একটা জিনিস এক এক জায়গায়, এক এক দেশে, এক এক অঞ্চলে, সেখান থেকে এক জায়গায়, এক প্রান্তে, এক বিন্দুতে এনে এটাকে হাজির করতে হয়। খুবই কঠিন একটা কাজ। সো এই কাজটা করতে গেলে অর্থনৈতিক যোগানটা অনেক ভালো লাগে, এবং এটা মানে সার্চিং করে খুঁজে বের করতে একটা সময় লাগে। এই আলাপটা কেন করছি, এই যে গত 4 বছর ধরে এই বাগানে যে ধরনের কৃষিটা চর্চা হচ্ছে, সেখানের এই কাঁচামালগুলা আনতে গেলে কি কি ভোগান্তি পোহাইতে হয়েছে, কত সময় অপেক্ষা করতে হয়েছে, এবং 1 টাকা খরচের জায়গায় যে 10 টাকা খরচ করতে হয়েছে, সেই ছোট্ট একটা বিবরণ আমি রাসেল ভাইয়ের কাছ থেকে বোঝার চেষ্টা করব। রাসেল ভাই, শুধু এই আলাপটা একটু আমাদেরকে বুঝান যে রাসায়নিকের এগেইনস্টে যেহেতু প্রাকৃতিক কৃষি করতেছেন, এই কাঁচামালটা কি কি ব্যবহার করতেছেন, এবং এইটা কত দূর থেকে কত কষ্ট করে সংগ্রহ করে এনে তারপর এক জায়গায় জোগাড় করে দিচ্ছেন, সেই জিনিসটা আবার আশিক মামা মাঠে প্রয়োগ করতেছে। এটা আসলে মানে অনেকের কাছে অবিশ্বাস্য লাগবে শুনলে। আমরা জানি, এটা সব কৃষি বিজ্ঞানী বা সবাই জানে, যে একটা ফসল করতে গেলে মাটিতে 16 ধরনের উপাদান লাগে। খুবই গুরুত্বপূর্ণ জায়গা, যে 16 ধরনের উপাদান লাগে। আচ্ছা, ম্যাক্রো মাইক্রোনিউট্রিয়েন্ট সবকিছু মিলে এটা লাগে। হ্যাঁ, এটা দিতেই হবে, তা নাহলে ফসল পাওয়া যাবে না। কোন একটা কিছুর অভাব হলে হয়তো ফসলের পারফেকশনটা হবে না, উৎপাদনের ঘাটতি অথবা সাইজের ঘাটতি অথবা টেস্টের ঘাটতি কিছু একটা হবে। তো এখন আপনার রাসায়নিকভাবে এখন তো একটা দোকানে গেলেই এই ধরেন ইউরিয়া, পটাশ, তারপরে ফসফেট, জিঙ্ক, হ্যাঁ, সালফার, হ্যাঁ, এগুলা কোনো ব্যাপারই না, নিয়ে আসা যায়। কিন্তু আসলে এগুলোর প্রাকৃতিক উৎস কি, কোথায়, এটা জানতেই আমাদেরকে অনেক পড়াশোনা করতে হয়েছে, অনেক ট্রেনিং করতে হয়েছে। এবং এই উপাদানগুলো যেই খনিজে পাওয়া যায়, সেই খনিজটা আসলে আমাকে জমিতে ব্যবহার করতে হবে সেই ধরনের ঘাটতি পূরণ করার জন্য, গাছে যেন ওই ধরনের ঘাটতি না থাকে। যেমন মুলতানি মাটি আমরা জানি মানুষ প্রসাধনী কাজে ব্যবহার করে, এবং এটা অনেক উচ্চ মূল্যের একটা জিনিস। তো মুলতানি মাটিতে এই ধরনের খনিজ উপাদান আছে, এতে পটাশিয়াম আছে, ফসফেট আছে, জিঙ্ক আছে, আয়রন আছে, সেটা বিভিন্ন মাত্রায়। তারপর আরেকটা আছে হচ্ছে ভলক্যানো মাটি, যেটাকে বেন্টোনাইট ক্লে হিসেবে মানুষ চেনে।
এর মধ্যে বিভিন্ন উপাদান আছে। তারপরে আমরা জিপসাম ইউজ করি, আমরা ডলোমাইট চুন অথবা যে খনিজ চুন সেটা ব্যবহার করি, সামুদ্রিক লবণ। আমরা সামুদ্রিক লবণ দেওয়ার চেষ্টা করি, লবণেরও প্রয়োজন হয়। সামুদ্রিক লবণে প্রায় 84 ধরনের মিনারেলস থাকে। আবার পিঙ্ক সল্টও ব্যবহার করেছি আমরা বিভিন্ন সময়। পিঙ্ক সল্টে 87 ধরনের মিনারেলস থাকে, যে মিনারেলসগুলা জমিতে থাকা প্রয়োজন। কিন্তু দীর্ঘদিন কেমিক্যাল চাষ এবং ফসল উত্তোলনের ফলে জমি আজকে সেই বিরান ভূমি হয়ে গেছে, এখানে কোনো খাদ্য নাই। এবং এই জমিকে যেই আমাদের বায়োমাস, প্রাকৃতিক ভাবে যে কার্বন থাকার কথা সেটা নাই। তার মানে জমিতে আমাকে বায়োমাসও দিতে হয়। কিভাবে? বিভিন্ন প্রাকৃতিক উচ্ছিষ্ট যেমন পাতা, খড়, এগুলো দিয়ে আমরা মালচিং করি, সেটাই জমিতে যাচ্ছে। আবার সেটাই জমিতে একটা সার খাদ্যের রূপান্তরিত হচ্ছে। তাহলে আমাদের প্রতি বছর এই খড় কিনতেই খরচ হয় প্রায় 70 থেকে 75 হাজার টাকা প্রতি বছর, শুধু খড়। এই জায়গা থেকে আমাদের যারা দর্শক বন্ধুরা আছেন তারা খুব গুরুত্ব সহকারে এই কথাগুলো শুনবেন। দেখেন, প্রাকৃতিক কৃষি করতে গিয়ে খড় কিনতে হচ্ছে কেন? মালচিং এর কারণে। মালচিং করতে হবে এজন্য। দেখেন, যদি মালচিং না করেন কি হবে? মালচিং না করলে ঘাস হবে। তাহলে কি আধুনিক কৃষি বা রাসায়নিক কৃষির অর্থনৈতিক যোগান বা অর্থনৈতিক যে কস্টিংটা প্রাকৃতিক কৃষির কস্টিং এর সাথে কত ফারাক হয়, এইটা এই মাত্র এই লাইনের মধ্যে আমরা ঢুকলাম বা এই জগতে আমরা ঢুকলাম। এটার কত ভয়াবহতা হইতে পারে, অর্থনৈতিক ভ্যালু আপনি কোথায় কোথায় গিয়ে দিতে পারেন, এবং এখানে প্রাকৃতিক কৃষিতে আসলে এটার খরচ কত বেশি, রাসায়নিক কৃষিতে এটা কত কম খরচ এটা কমপ্লিট করা সম্ভব হয়, এই আলাপটাই এখন আমরা এই যেমন প্রবেশ করতেছি। আমরা মুলতানি মাটি, এটা বাজারে কিনতে গেলে অভিজ্ঞতার সম্মুখীন হলাম 300 থেকে 400 টাকা কেজি। আমার বাগানে লাগে বছরে প্রায় 400 কেজি। এটা বহুত খোঁজাখুঁজি করে আমরা পেলাম এক জায়গা থেকে, যেটা উচ্ছিষ্ট। তো খনিজ মাটি আমার উচ্ছিষ্ট হলে তো সমস্যা নেই, সেটা গুঁড়া পাউডার আকারে পাওয়া যায়, ভাঙা গুঁড়ো পাওয়া যায়। সেটা প্রতি কেজি 110 টাকা করে আমরা পেলাম। যেহেতু প্রথম দিক ছিল সোর্সিং এর সুযোগ কম, ধীরে ধীরে সেটা আমরা 90 টাকা 85 টাকাও পেয়েছি। আচ্ছা, তারপরে আপনার সোহাগা দিতে হয় জমিতে। সোহাগা কেন? ওই যে বোরনের ঘাটতি পূরণ করার জন্য। সেটা একটা বিশাল প্রসেসের ব্যাপার। এমন না যে আমরা সোহাগা কিনে নিয়ে আসলাম, জমিতে ছড়াই দিলাম। সোহাগা কিনে সেটাকে আমাকে আগে ভাজতে হয় লোহার কড়াইয়ে। ভাজলে সেটা খইয়ের মতো দানা দানা হয়ে যায়। সেটাকে আবার গুঁড়ো করতে হয়, গুঁড়ো করে তারপরে সেটা জমিতে ছিটাতে হয়। এটা অনেক মানে পরিশ্রমের একটা কাজ। তারপরে ধরেন এই যে বেন্টোনাইট ক্লে, এটা আমাদের দেশে পাওয়া যায় না। এটা আপনার চীন, ভারত, তারপরে থাইল্যান্ড, বিভিন্ন দেশ থেকে আসে। সেটা আমাকে সংগ্রহ করতে হয় আপনার পুরান ঢাকা থেকে। হ্যাঁ, তো এরকম মানে নানান উপাদান। তারপরে আমাদেরকে কিছু তরল সার বানাতে হয়, যেমন এনজাইম, বেলের এনজাইম, বেল শুট দিয়ে বেল এনজাইম বানাতে হয়। আমাদের ফসলে যে আনারস আছে, আনারস দিয়ে আমরা আনারসের এনজাইম করি, কলা দিয়ে কলার এনজাইম করি। এরকম বিভিন্ন কিছু, যেমন কীট বিতারকের জন্য আপনার একটা মিক্সড এনজাইম বানাই, নিমের এনজাইম বানাই। তারপরে গুড়, টক দই দিয়ে আমরা একটা অ্যান্টিভাইরাল স্প্রে তৈরি করি, সেটা আমরা নিজেরাই করতে হয়। এবং এই প্রতিটা কাজ এমন না যে, হ্যাঁ, ন্যাচারাল কম্পাউন্ড তো অবশ্যই, এবং এমন না যে আমি চাইলেই আজকে রেডি করে ফেলবো। মিনিমাম 2 থেকে 3 সপ্তাহ থেকে শুরু করে এক একটা জিনিস বানাতে 3 মাস পর্যন্ত সময় লাগে। এই যে সময়, এই যে মেধা, এই যে শ্রম, প্রত্যেকটা ধাপে ধাপে কিন্তু ইকোনমি, এবং এটা খুব মেটিকুলাসলি করতে হবে। আমি আজকে হুট করে শুরু করে দিলাম, হবে না, ফেল। একবার, দুইবার, তিনবার, তারপরে যে সাকসেস আসতেছে, এই যে ইনভেস্টটা, এটা আসলে অর্থদণ্ডে হয় না। তারপরেও আমরা আর্থিক পরিমাপ যদি করি, অর্থ পরিমাণ করতে হয়, তাহলে দেখা যায় যে মানে এই, আচ্ছা, এটা একটা পার্ট যে অনেক কস্টলি, অনেক কিছু দিতে হয়। আরেকটা পার্ট হচ্ছে যে আমাদের ফসল কি অ্যামাউন্টের হচ্ছে।
অ্যামাউন্ট, পরিমাণ। কিন্তু এর আগে আরেকটা পার্ট রয়ে গেছে রাসেল ভাই, ওইটা আমি যে টপিকটা তুলছিলাম সেটা হচ্ছে এই যে ঘাস মারা বিষ দিয়ে 1 বিঘা জমিতে কতক্ষণের মধ্যে এই জমিটাকে, এই জমি সহ ঘাস সহ ভবিষ্যৎ প্রজন্ম সহ সবকিছুকে এক নিমিষে ধ্বংস করে দেওয়া যায় হত্যা প্রক্রিয়ার ভেতর দিয়ে। তার বিপরীত একটা যে কর্মসূচি, একটা ভালো জিনিসের অবতারণা করছেন। মামা বলছেন হ্যাঁ, যে আমরা নিড়ানি দিই, হুম, 2 বার 3 বার করে নিড়ানি দিতে হয়। এর কারণটা কি, আমরা কেন নিড়ানি দিই, এই কাজটা অন্যান্য মানুষ কিভাবে করে, এইটা হচ্ছে আপনার এই কথাতে চলে আসছে। মানুষ ঘাস মারা বিষ, উইডিসাইড, হুম, গ্লাইফোসেট, এই জিনিসটা হচ্ছে মানে যত প্রকার চাষবাসের ক্ষেত্রে যত ধরনের বিষের ব্যবহার হয় তার মধ্যে সবচাইতে খারাপ একটা বিষ হচ্ছে এই ঘাস মারা বিষ। মানে শক্তিশালী বিষ, সবচেয়ে শক্তিশালী বিষ। যেটা কিনা ঘাসকে 1 থেকে 2 দিনের মধ্যে পুরাই দিচ্ছে। একদম একদম। তার মানে কি মাটিতে অণুজীব গুলা কি বেঁচে থাকার কথা? যদি ঘাসই মারা যায়, মাটিতে 1 চামচ মাটিতে 3 থেকে 4 কোটি অণুজীব থাকে, তাহলে তাদের অবস্থা কি হয়? আচ্ছা, এই যে যে বিষটা দেওয়া হইলো ঘাসে, এই ঘাসটা মারা গেল ওই মাটিতেই কি এর শেষ? না, কিন্তু এটা বৃষ্টির পানিতে ধুয়ে কই যায়? জলাশয়ে যায়। জলাশয়ে যে আমরা এখন জানি মিঠা পানির মাছ নাই, কেন নাই এটা কেউ জানি না। জানি কিন্তু মিঠা পানির মাছ আল্লাহ এমনি এমনি দেয়, তো ওটা কোনো গায়ে লাগে না। মাটিতে যে অণুজীব থাকার কথা, সেই অণুজীবটাও তো ধ্বংস করে ওটা তো প্রথমেই ধ্বংস হইল। কিন্তু এই তারপরে গেল অণুজীব, পানিতে। আপনি মাঝখানে যদি সুযোগ থাকে আর একটা একটু বিশদভাবে বলেন যে অণুজীব যে আমাদের জন্য জমিতে যে কাজটা করে, ফসলটা আমরা কেন পাই, কিভাবে পাই, এটার ক্ষেত্রে অণুজীবের কতটুকু অবদান, আর সেই অণুজীব মারার জন্য আমরা ম্যাসাকার আকারে বিষ ব্যবহার করে, যেটা রাসায়নিক কৃষিতে করে, আর প্রাকৃতিক কৃষিতে এটা এলাও না, বা এটা করলে প্রাকৃতিক কৃষি বলা যাবে না। আচ্ছা, এটা বলতে গেলে বলতে হয় আমরা মানুষ, আমরা প্রচেষ্টা, আমাদের কাজ কতটুকু, এটুকু বোঝার জন্য এটা বিভিন্ন গবেষণায় এসছে যে আমরা মানুষ এই যে সেচ দেই, সার দেই, কীটনাশক প্রয়োগ করি, হরমোন দেই, এই যে যাবতীয় কার্যক্রম, এই কার্যক্রম হচ্ছে একটা গাছে ফসল হওয়া, পরিপক্ক হওয়া পর্যন্ত এই কাজগুলো হচ্ছে 1.5%, 1.5 থেকে 2.5% সর্বোচ্চ। আর বাকি 97 বা 97.5% এটা করে হচ্ছে অণুজীব, যেটা কিনা আমরা কোনো ধরনের এফোর্টই দেই না সেখানে। যেমন সূর্যের আলো পাচ্ছে, এখান থেকে কি গাছ শর্করা সংগ্রহ করতেছে, অণুজীবকে খাবার দিচ্ছে। অণুজীব ইন এক্সচেঞ্জ অফ এখান থেকে বিভিন্ন মিনারেলস এগুলো এনে নাইট্রোজেন গাছকে দিচ্ছে, গাছ বড় হচ্ছে, আমরা ফল পাচ্ছি। এই প্রচেষ্টার 97% করতেছে প্রাকৃতিক সিস্টেমে, আর বাকিটুকু হচ্ছে আমরা এফোর্ট দিই। তার মানে আমরা বুঝতেই পারতেছি অণুজীবের ভূমিকাটা কি। আর এই অণুজীবকে আমরা কিভাবে ধ্বংস করি? ঘাস মারা বিষ দিয়ে। ঘাস মারা বীজ দিয়ে ধ্বংস করি। তার মানে আমরা আমাদের অস্তিত্বকে হুমকির মুখে ফেলতেছি, যেটা আমরা আজকে বুঝতে পারতেছি না। আজকে মনে হচ্ছে আমরা খুব লাভবান, বাহ অল্প সময় তো অনেক টাকার কাজ হয়ে গেল, আমার প্রফিট আসলো। এই যে দেখা যায় যে ঘাস মারা বীজ দিলে আমার 1 লাখ টাকা খরচ হয়ে যাচ্ছে বছরে, আমার এটা খরচ করতে হইতেছে না, মাত্র 5 থেকে 7,000 টাকা খরচ করলে আমার হয়ে গেল। তার মানে কত টাকা আমি সেভ করলাম? আসলে কি এটা আমি সেভ করলাম? এটা তো একদম উল্টা দিকেই, যে আমরা হয়তো অর্থনৈতিকভাবে এক ধরনের লাভবান হওয়ার চেষ্টা করতেছি, কিন্তু আমরা যদি আত্মার খোরাক মেটানোর জন্য, মানব দেহকে সুস্থ রাখার জন্য, পৃথিবীতে মানুষের যে স্বাভাবিক কাজ, মানুষ যে এত মেসাকার আকারে হত্যা প্রক্রিয়ার ভেতরে যাচ্ছে। এবং আরো একটা ভয়ঙ্কর তথ্য হচ্ছে, আমাদের প্রেক্ষাপটে, মানে আমাদের দেশের প্রেক্ষিতে যদি বলি, আমরা বাংলাদেশে যদি 100 জন মানুষ ক্যান্সারে আক্রান্ত থাকে, তার মধ্যে 65 জন বা তারও অধিক কৃষকই আসলে এই ক্যান্সার আক্রান্ত হচ্ছে। দেখেন, আমরা বলতেছি যে ঘাস মারা বিষ দিয়ে ঘাস মেরে ফেললাম, এটা 1 বিঘা জমিটা নিড়ানি দিয়ে যদি, বা মালচিং থাকার পরও যদি নিড়ানি দিয়ে এটা কমপ্লিট করতে হয়, তাহলে ধরেন এটা 20-25 থেকে 30,000 টাকা ভ্যারি করে, 20 থেকে 30,000 টাকা একবার খরচ হবে 1 বিঘা জমির জন্য। সেই জায়গায় না, একটা 1 ঘাস, বিঘা না, মোটামুটি 6-7 বিঘা
অনেকটাই করা যায়, করতে পারে। 25,000 টাকা খরচ হয়। হ্যাঁ। তাহলে এই যে সেই জায়গায় আপনার এই কয়েকশো টাকার খরচ করলে কিন্তু ঘাস মারা বীজ দিয়ে পুরো জিনিসটা কমপ্লিট করে ফেলা সম্ভব হচ্ছে। তাহলে এই টাকা বাঁচাতে গিয়ে বা টাকার দিক থেকে লাভবান হইতে গিয়ে আমরা তো ক্যান্সারকে একদম নিজের হাতেই ডেকে নিয়ে আসলাম। শুধু এটাই না, একটা ন্যাচারাল ডিজাস্টার হবে প্রাকৃতিকভাবে। এই মাটির অণুজীব নির্মূল সহ এই যে মাঠের যেই গরু ছাগল, এরও কিন্তু ব্যাপক পরিমাণ ক্ষতি হয়, অনেক মারা যায়। আমরা শুনতে পাই যে ঘাস খেয়ে গরু মারা গেছে, ছাগল মারা গেছে, তারপরে এই খালের বিলের মাছ মারা যাচ্ছে, তাদের সংখ্যা কমে গেছে। এটা এরই ফসল। তো এটা হচ্ছে একটা দিক। তাহলে খরচ কেন বাড়তেছে? আমরা এই ক্ষতিকর রাসায়নিক না দিয়ে কি দিচ্ছি? নিড়ানি দিচ্ছি। খরচ কেন বাড়ছে, এই যে আমাদের যে মূল টপিকটা ছিল, সেই টপিকের আমরা কিছুটা সমাধানের দিকে আসতেছি। যে আমরা যে কোশ্চেনগুলা নিজেদেরকে করে আমরা নিজেরা যে আলাপ করতেছি, এটার একমাত্র কারণ হচ্ছে আমাদেরকে কেউ এই কোশ্চেনগুলা করে না। কারণ হচ্ছে এই কোশ্চেনগুলা কেন যেন শুধুমাত্র আমরা যারা মাঠে ময়দানে কাজ করি তাদের মধ্যেই শুধু আদান প্রদান হয়, কিন্তু ভোক্তাদের এইটা জানা উচিত। নতুন যারা কৃষি করতে আসবেন তাদের জানা উচিত। যারা রাসায়নিক কৃষি করেন তারা তো জানেনই, যারা প্রাকৃতিক কৃষি করেন, এই কোট আনকোট প্রাকৃতিক কৃষির একটা ব্যাখ্যা বলি যে প্রাকৃতিক কৃষি নামটা এমন একটা পর্যায়ে আসছে যে এক একজন এক একটা পদ্ধতিতে কৃষি করে। কেউ বলতেছে এটাই প্রাকৃতিক কৃষি, কেউ বলছে এটাই অর্গানিক কৃষি, কেউ বলছে এটাই নিরাপদ কৃষি, নানা নামে আছে। কিন্তু কি করলে প্রাকৃতিক কৃষি বলবেন, কি কি না করলে প্রাকৃতিক কৃষি বলা যাবে না, এই বিষয়গুলা বোঝার জন্য আমরা পরবর্তী কিছু আলাপ আলোচনা সামনে আনবো, আপনাদের সাথে আলাপ আলোচনাগুলো করব, যাতে আমরা আরো বেশি স্বচ্ছ হই। হুট করে আমি যদি বলি যে ভাই এটাই প্রাকৃতিক কৃষি, আমি যেটা নিজে বুঝি না এখনো পর্যন্ত সেটাকে আবার বলছি প্রাকৃতিক কৃষি, আবার অর্গানিক কৃষি বলতেছি, মানে এই যে শব্দগুলা, এই ছোট্ট ছোট্ট কিছু শব্দ, এত গভীর গভীর এত ভারী ভারী শব্দ, কিন্তু খুব অল্প কথার মধ্যে আমরা বলে দিচ্ছি যে ভাই আমি এটা প্রাকৃতিক করি, আমি এটা অর্গানিক করি, আমি এটা নিরাপদ করি। এই যে শব্দগুলা ব্যবহার করছি, এগুলা নিয়ে আমরা আলাদা আর একটা সেশন বা আলাপ করার চেষ্টা করব। তো এই মূল জায়গায় যে আমরা আসছি যে এই ফসলের দাম কেন হবে, প্রাকৃতিক ফসলের দাম কেন এত টাকা হবে, এটা হচ্ছে এই মুহূর্তের কোশ্চেন। কিন্তু এখানে আরো একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন বাকি আছে, সেটা হচ্ছে এই যে টাকাটা আপনি দিচ্ছেন, ধরুন আপনি একটা 90 টাকা দামে আনারস কিনে খাচ্ছেন, 80 টাকা দামে বা 70 টাকা দামে, বাজারে হয়তো সেই আনারসের দাম আরো 10-20 টাকা কম। পার্থক্যটা হচ্ছে আপনি এটা বুঝে নিচ্ছেন যে ভাই এটাতে কোনো ধরনের রাসায়নিক সার বীজ দেন নাই, প্রাকৃতিক ভাবে চাষ করছেন, এই জন্য আপনি 10 টাকা 20 টাকা বেশি নিচ্ছেন। আরেকটা লাভ হচ্ছে বাজারে এখান থেকে 10 টাকা বা 20 টাকা কম। এখন এই 90 টাকা নিচ্ছে মানে 20 টাকা বেশি নিচ্ছে আপনার কাছ থেকে। এখন এই যে কোশ্চেনটা মাথার মধ্যে যে ঘুরে, এটার আর একটা কোশ্চেন আছে। এই কোশ্চেনটা হচ্ছে এই 90 টাকা আনারসের দাম দেওয়ার পরেও কি চাষি বা কৃষক ন্যায্য মূল্য পাইছে? এই জায়গায় আমার কোশ্চেনটা আরেকটু বিশ্লেষণ আছে যে দাম কেন বাড়ে। যেমন ধরেন আমরা রাসায়নিক কৃষিতে কি দেখতে পাই যে সেখানে আরেকটা জিনিস আছে, হরমোনের ব্যবহার। হরমোনের ব্যবহার করে কি করতেছে যে মানে আকাশ ভাঙা উৎপাদন। হ্যাঁ, মানে এটা কি বলে জানো, যে কি উৎপাদন কি হয়েছে, এটা বাম্পার ফলন। হ্যাঁ, এই যে ড্রাগনের বাম্পার ফলন, মাছের কি আমের বাম্পার, হ্যাঁ, ধানের বাম্পার, এই সব কিছুর বাম্পার ফলন। কেন? কারণটা কি, কোত্থেকে হয়? এটা হচ্ছে যে হরমোনের প্রয়োগ। আচ্ছা, প্রাকৃতিক কৃষিতে হরমোনের প্রয়োগ নেই। তার মানে প্রাকৃতিক কৃষিতে একটা গাছের যতটুকু উৎপাদন হওয়ার কথা তার সামর্থ্য আছে ততটুকু দিবে, একে আর বাড়ানোর কোনো ধরনের প্রক্রিয়া করা হয় না। কিন্তু ওই একটা গাছেই যখন হরমোন প্রয়োগ করা হয় তখন তার ফলন 4 গুণ 5 গুণ বেড়ে যাবে। তো বেড়ে গেলে কি পণ্যের মূল্য কি হয়? কম হয় না? আর যখন প্রাকৃতিক উপায়ে আমরা উৎপাদন করি তখন কি হয়? উৎপাদন কম, তার মানে কি আমার পণ্যের দাম কি বেড়ে যাবে। এটা খুব সহজ ইকোনমিক হিসাব, ইকোনমিক্সের থিওরি। তার মানে কেন বেড়ে যায় আমরা বুঝলাম যে আমাদের এখানে ফলন
রাসায়নিকের মতো অবাধ ফলন হয় না। এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে যে এটার হারভেস্টিং একটা তাহলে ব্যাপার আছে। এই জায়গায় আমরা কি একটা সিদ্ধান্ত নিতে পারি যে কেউ যদি আমাদেরকে বলে, ধরেন আমি যদি বলি ভাই রাসায়নিকে চাষ করতেছেন তো আপনার ফলন এতটুকু হচ্ছে না, প্রাকৃতিক ভাবে চাষ করেন অতটুকু ফলন হবে, এই কথাটা কি মানে না, কোনোভাবে এই মুহূর্তে মানে মানার মতো মনে হয় আপনার? না না, এটা ঠিক না। এগুলো হচ্ছে একদম। মার্কেটিং কথা। হ্যাঁ। হ্যাঁ, যে প্রাকৃতিক ফলন করেন, এটা আরে ভাই আপনি ওরকম পাবেন, বেশি পাবেন। মার্কেটিং কথা আপনার বাসা, কিন্তু আমি যদি বলি যে এটা একটা ডাহা মিথ্যা কথা, মানে অথবা এটা একটা অনভিজ্ঞতার কথা। আমি মার্কেটিং শব্দটাকেই নেগেটিভ মনে করি। এটা একটা মিথ্যা প্রোপাগান্ডা, হ্যাঁ। যেটা আমরা ছোটবেলা থেকে এই পর্যন্ত যারা বয়স হয়েছে দেখছে যে মার্কেটিং মানে মিথ্যা কথা। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, বাজারে প্রত্যেকটা পণ্যই অ্যাড দেয় আমরাই সেরা, মানে এটা কি মিথ্যা কথা না? প্রত্যেকেই জানে আমি সেরা না, একদম। প্রত্যেকেই জানে আমার ভেজাল আছে, তার মানে কি এটা মিথ্যা কথা? এই 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 সূত্রে বললাম আর কি, যে মার্কেটিং ওয়ার্ড। তো এটা হলো একটা জিনিস গেল। আরেকটা হচ্ছে যে হারভেস্টের যে ব্যাপারটা, যেমন আমরা প্রাকৃতিক ক্ষেতের আনারস আমার হারভেস্ট করতে মাত্র 2 বিঘা জমি, সময় লাগে 1 মাস। কেন? আমরা এখানে রাইপেনার ইউজ করি না। একবারে স্প্রে দিয়ে আনারস পাকায় সব একবারে তুলে বাজারে দিয়ে দিচ্ছে, একসাথে বিক্রি। হ্যাঁ, এটা অনেক সুবিধা, এতে কিন্তু অনেক সুবিধা, যেটা আমাদের কৃষক আশেপাশে যারা আছে এরা দেখলে আমাদের পাগল বলবে। এটা তো মানে শ্রমিক খরচ তো তুলনামূলক অনেক 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 কম। কম। এবং তার একসাথে পেকে গেল জিনিসটা, জমি খালি হয়ে গেল, জমি পরবর্তী ফসলের জন্য রেডি করে ফেলা গেল, মানে এর সুবিধার শেষ নেই। একদম। কিন্তু প্রাকৃতিক ভাবে আমরা যখন চাষ করি তখন 1 মাস মিনিমাম লাগবে আমার এই হারভেস্টটা শেষ করতে। প্রতিদিন এই বাগানটা আমার 3 জন লেবার প্রতিদিন ঘুরবে যে কোন আনারসটা পাকলো এবং সেই আনারসটা তুলে আনা হলো। তার মানে কি এখানে লেবার ওরিয়েন্টেশন কত গুণ? মিনিমাম 10 টাইমস, মিনিমাম। তাহলে আমাদের আনারসের দাম বাড়বে না কমবে? ফলের দাম বাড়বে না কমবে? খুব সহজ হিসাব। লেবার ওরিয়েন্টেশন বেশি, আমার সময় লাগছে বেশি, আমার খরচ বাড়বে। তো এই যে যে কারণগুলা, এগুলা আসলে মানে যারা এই কাজের সাথে সম্পৃক্ত তারা হয়তো কিছুটা বোঝে, কিন্তু যারা ভোক্তা তারা মনে করে আমি পকেটে টাকা নিয়ে আসছি, আমি টাকা দিব, আপনি আমাকে পণ্য দিবেন, এই তো সহজ হিসাব। কিন্তু মার্কেটে যেমন ধরেন আমরা তো বহু বছর ধরে কাজ করছি, মার্কেটে একটা সময় আমাদেরকে এমনও কথা শুনতে হয়েছে যে আমরা ভোক্তাদের সাথে একদম ডাকাতি করছি। কিন্তু আসলে আপনারা যদি আমাদের এই দীর্ঘ কাজের যে সময়, এত সময় একটা সেক্টরে আমরা যে দিয়ে দেওয়ার পরেও আমরা আসলে কতটুকু অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হচ্ছি, বা এর মধ্যে আমরা কতটুকু অর্জন করতে পারছি যে আমরা অর্থনৈতিকভাবে অনেক দূর আগায় গেছি, এটা কোনোভাবেই পসিবল না। আজকে একটা পরিষ্কার কথা বলে রাখি, কেউ যদি প্রাকৃতিক কৃষি চর্চা করতে আসেন, আপনাকে প্রথমেই অর্থনৈতিক ভাবে শুধু বেনিফিশিয়ারি হবেন এই ধারণা থেকে যদি আসেন, বা এই চিন্তা যদি আপনাকে কেউ মাথায় ঢুকাই থাকে যে না ভাই অর্গানিকের দাম বেশি, ভাই প্রাকৃতিকের দাম বেশি, এটা এখন মার্কেটে খাচ্ছে, হ্যাঁ মানে এটার সামনে ভবিষ্যৎ, এটা এইগুলা হচ্ছে বাজারি কথা। ঠিক রাসেল ভাই একটু আগে যেমন বললাম মার্কেটিং, এইটাও হচ্ছে ঠিক এক ধরনের মার্কেটিং। প্রকৃতপক্ষে যখন আপনি মাঠে ঘাটে কাজ করবেন, আপনি শুধুমাত্র দোকানদারি করেন, এটা কিন্তু আলাদা হিসাব। যখন আপনি উৎপাদন করবেন এজ এ আপনার ফার্মার হিসেবে, প্রাকৃতিক চাষি হিসেবে যখন কাজ করতে আসবেন, তখন আপনি বুঝতে পারবেন যে কত ধানে কত চাল। তারপর রাসেল ভাই, তো আমরা মোটামুটি একটা ধারণা পাইলাম যে আমাদের মানে মূল্য কিভাবে, ন্যায্য মূল্য কিভাবে নির্ধারণ হওয়া উচিত। আচ্ছা মামা, আপনার কি মনে হয় আমরা বা প্রাকৃতিক কৃষি চর্চার মধ্যে আমাদের যে পরিমাণ এনগেজমেন্ট, যে পরিমাণ আমাদের খরচ, লেবার ওরিয়েন্টেশন সবকিছু মিলে আসলে পণ্যের মূল্য কেমন হওয়া উচিত? বাজারে আমরা যে রাসায়নিক মূল্য পাই তার থেকে পার্থক্যটা আসলে কেমন হওয়া উচিত, আপনার কি মনে হয়? অলরেডি মানে এইসব কথা বলা হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, মানে তুই যে কথাগুলো বলছিস আর কি, ওইটা
এটার মধ্যেই সব এইগুলো চলে আসছে আর কি অলরেডি। কারণ আমাদের এই যে লেবার কস্টটা, তারপর আমাদের যে মালচিং যে খরচগুলো, এগুলো তো যে আমাদের খরচ হয় ওই হিসেবে তো আমরা আসলে ন্যায্য মূল্যটা পাচ্ছি না, হয় না। মানে আমাদের হিসাবে- আপনার মানে কত হওয়া উচিত? ধরেন আমরা 1 ডজন কলা বাজারে চাপা কলা 60 টাকা পাওয়া যায়, আমরা নিতেছি 90 টাকা। আসলে এই কলাটার দাম কত হইলে, বা এই আনারসটা যেটা আমরা 90 টাকা 100 টাকা বিক্রি করছি, কত হইলে আমাদের এই খরচটা আসলে ওঠা সম্ভব? খরচ আসলে ওটা সম্ভব এভাবে যদি বলতে যাই তাহলে তো বলতে হবে অ্যাটলিস্ট 1 ডজন কলা যদি আমরা বাজারে সেল করতে যাই তাহলে আমাদের মিনিমাম হওয়া উচিত 1 ডজন কলার দাম 120 টাকা। 120 টাকা হওয়া উচিত। কারণ আমরা যেভাবে গাছে তাহলে আপনি আমাদের এই পৌঁছাতে- 120 টাকা আপনার কাছে ন্যায্য মূল্য মনে হচ্ছে। এটা অন্যজন কিনে খাইতে পারবে কিনা সেটা আলাদা প্রসঙ্গ, এটা আলাদা। কিন্তু এটা একজন চাষির জন্য ন্যায্য মূল্য হচ্ছে আমার এখানে মানে 12টা কলা উৎপাদন খরচ এবং আমার প্রফিট বা আমি এটা করে আমার এই কার্যক্রমগুলো চালাতে পারি, এর জন্য 120 টাকা লাগবে। তাহলে প্রতিটা কলার দাম 10 টাকা করে আপনার এখানেই আপনার দেওয়া উচিত। কিন্তু আসলে কি আমরা সেই দাম পাই? না, এটা কিন্তু সেই দাম পাই না। তাহলে প্রাকৃতিক কৃষি করে কৃষকরা লাভবান হইতে পারবে, এটার জন্য কিন্তু ন্যায্য মূল্যের যে সংজ্ঞাটা আমরা সংজ্ঞায়িত করার চেষ্টা করছি সেটা এখনো আমাদের মতো করে আমরা করলাম। কিন্তু যদি কোনো ভোক্তা এই ন্যায্য মূল্যের সংজ্ঞা বুঝতে চায়, সে কিন্তু মানে মুদ্রার এই পিঠ আর ওই পিঠের বিষয় তো আমরা উৎপাদন করছি বা আমরা বিপণন করছি, আরেকজন শুধু কনজিউম করছে। তাহলে মুদ্রার যে ওই পিঠে আছে সে কিন্তু এখানকার কোনো রিয়েলিটি এখনো জানেই না। তো এটা এত কঠিন একটা সাবজেক্ট হয়ে দাঁড়াচ্ছে যে এটা বুঝতে গেলে আপনাকে মাঠে মাঠে আসতে হবে। কাজ করে বুঝতে হবে যে এই মানুষগুলা, এই যে আশিক, এই যে ইসলাম, এই যে রাসেল বা আরো বাংলাদেশে যারা প্রাকৃতিক কৃষি চর্চা করে, এই মানুষগুলা কেন এটা করে। এটা শুধুমাত্র টাকার জন্য না, এবং এটার যদি ন্যায্য মূল্য দিতে চাই, এখনো বাংলাদেশের মানুষ, আমি সাফ করে বলি যে বাংলাদেশের মানুষ প্রাকৃতিক চাষিকে ন্যায্য মূল্য দিয়ে ফসল কিনে খেতে পারবে এরকম মানুষের সংখ্যা খুবই কম, খুবই কম, খুবই কম। তো আমরা যারা এখনো পর্যন্ত এটা করছি, তাহলে কেন করছি? ওই যে আমাদের প্রথম আলাপের মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে আমরা আসলে আমাদেরকে ভালোবাসার চেষ্টা করছি, পাশাপাশি আপনাদেরকে ভালোবাসার চেষ্টা করছি, পাশাপাশি আমাদের যে স্বাভাবিক জীবন, মানে জমি যদি বিষাক্ত না হয় তাহলে আমরা স্বাভাবিক জীবন পাব। এই যে লক্ষ্য এবং উদ্দেশ্যগুলোর কারণেই আমরা এটা করতে পারতেছি। তাহলে ন্যায্য মূল্যের জায়গায় এসে আপনি তো আমাদেরকে খুব একটা মানে বিশাল একটা ফাঁদের মধ্যে ফেলাই দিলেন। এখন আমরা কি 120 টাকা কলা এখান থেকে কিনে খাইতে পারবো? এরপরে ধরেন আমি একটা জায়গা দেখি যে ভোক্তারা কিন্তু ফসলের শুধু মূল্য দিচ্ছে তা না, সে কিন্তু আবার এটা ট্রান্সপোর্টেশন খরচ দিচ্ছে। না, এর মধ্যে আবার মানে কিছু কথা আছে, যেমন আমরা প্রাকৃতিক কৃষি যখন করি তখন সবসময় যে 120 টাকায় যে মূল্য থাকবে, ন্যায্য মূল্য হবে, এরকম কিন্তু কথা না। প্রাকৃতিক কৃষিটা একটা চর্চার বিষয়, যেটা রাসেল বা আপনি সবসময় কিন্তু বলেন। এটা যখন আমাদের জমি বা আমাদের সব কিছু যখন প্রস্তুত হয়ে যাবে তখন অটোমেটিকলি কিন্তু আমাদের কস্ট কিছুটা হলেও কমে আসবে। আচ্ছা, সেই ধরনের কোন লক্ষণ কি আপনার কাছে এখন আছে? না, আমরা যেভাবে করছি আমার কাছে আমি আশাবাদী যে আমাদের যেভাবে আমরা আগাচ্ছি আর কি, যেভাবে আমাদের এইভাবে যদি আমরা আগাতে পারি আমরা আশা করি যে এইটা আমরা যেতে পারবো। মানে আমরা কিছুটা রেট বাড়বে না, আমরা কমাতে পারবো, কিন্তু আমার যে প্রথম দিকে যে আমার যে মূলধনগুলো চলে যাচ্ছে এইটা উঠাতে আমার একটা সময় লাগবে। ওই সময় পর্যন্ত তো আমাকে ন্যায্য মূল্য তো পেতে হবে, তা আমি তো এটা পাচ্ছি না। হ্যাঁ, তো আমি যেহেতু ওইটা পাচ্ছি না, ওইটা যতদিন পর্যন্ত আমার না উঠবে ততদিন পর্যন্ত কিন্তু আমার এই রেটটাই মানে ধরে যেতে হবে। আমি কিন্তু লসের মধ্যেই আছি, হ্যাঁ, আমি কিন্তু লসের মধ্যেই যাচ্ছি, মানে ভর্তুকি দিয়ে যাচ্ছি আর কি, যেটা অন্যান্য ক্ষেত্রে মানুষ বলে সারের ক্ষেত্রে দেয়, তা আমরা ফসলের ক্ষেত্রে এই ভর্তুকিকে দিয়ে যাচ্ছি। কিন্তু আমরা আশাবাদী যে আমরা যেভাবে প্রাকৃতিক কৃষি করে যাচ্ছি হয়তো বা একটা সময় যে হয়তো বা না, এটা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, একটা সময় যে আমরা হয়তো বা এই যে বললাম যে 90 টাকা কলার ডজন আমরা এখন বিক্রি করছি, হয়তো বা তখন যে আমরা এই 90 টাকা বিক্রি করে আমরা হয়তো বা মানে প্রফিট না করলে অ্যাটলিস্ট আমাদের সমান হবে। কারণ প্রাকৃতিক কৃষিটা হলো একটা সময়ের ব্যাপার, এটা চাইলেই হুট করে চাইলে আমার হয়ে গেল এরকম না। আমাদের এই বাগানটা তৈরি করতে মোটামুটি আজকে যে অবস্থায় আসছে এটা করতে আমাদের 4 বছর লাগছে।
আমরা মনে করি এটা করতে আরো 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 কিছু তাহলে সময় তাহলে কি লাগবে। আমরা একটা ডিসিশন নিতে পারবো, একটা 4 বছরের পুরনো বাগান ব্রেক ইভেনে আসছে কিংবা আসে নাই, বা কতদিনের মধ্যে এটা ব্রেক ইভেনে আসতে পারে? এটা আসলে ব্রেক ইভেন শব্দটা একটা মানে খুব একটা সহজ শব্দ না, এটা একটা জটিল শব্দ। এক একজনের কাছে এক এক রকমের ব্রেক ইভেন। যেমন আপনি তো এই বনস্পতির জন্য যে সোয়া 12 না, সোয়া 4 একর সোয়া 4 একর জমি, এটা যদি কিনার পরে মানে নগদ অর্থ দিয়ে কিনার পরে এটাতে কৃষি চর্চা, বিশেষ করে প্রাকৃতিক কৃষি করে আজকে 4 বছর পরে এসে এখনো ব্রেক ইভেনে আসা হয় নাই। হয়নি। এবং এই জমির আমরা আসলে এই তথ্যগুলো আসলে তুলেই ধরি, মানে এখানে তো আসলে আমরা চাচ্ছি যে আপনারা এমন কিছু শিখেন যাতে করে ভবিষ্যতে আপনারা কোনো এই ধরনের কর্মসূচি যদি নেন তাহলে একটা ভালো ডিসিশন নিতে পারবেন। একটা ক্রয় ক্ষমতা মানে একটা জমি যে ক্রয় করা, এটা তো একটা বড় টাকার ব্যাপার আছে। কারণ এখন আপনি দেখেন, যদি কৃষকদেরকে যদি আমরা বলি যে কৃষি মূল চালিকা শক্তি এখন ওই জায়গায় নাই। বাংলাদেশে অসংখ্য কৃষক আসলে জমি লিজ নিয়ে চাষ করে, নিজস্ব জমি নাই, খুবই কম। কারণ আমরা তো আসলে এক ধরনের বুর্জুয়া শ্রেণীর ভিতরে বসবাস করি, তো যার টাকা হবে সে জমি নিয়ে নেবে। তো জমিটা কার নিচ্ছে? জমিটা আসলে কৃষকেরই ছিল। তো কৃষকের জমি সবসময় পুঁজিপতিদের কাছে চলে যাবে, এখনো চলে যাচ্ছে, ভবিষ্যতে চলে যাবে, অতীতেও তাই ছিল। তো এই যে জমি চলে যাচ্ছে, আর কেউ যখন ওই জমি ক্রয় করে এটাতে প্রাকৃতিক ভাবে চাষাবাদ করে, সেখান থেকে ব্রেক ইভেন শব্দটা আবারও ব্যবহার করছি, সেই ব্রেক ইভেন আসবেন, এটা এত সহজ হবে না। কারণ এখানে যদি আপনি নিঃস্বার্থ ভাবে এবং নিজের জীবন যৌবন জীবিকা সবকিছু এটার সাথে রিলেট করতে পারেন, এটাকে যদি আপনি মনে করেন যে না, পৃথিবীতে আমি জন্ম নিয়েছি এই কাজের জন্যই, আমি এই সাধনার ভেতরেই যাব, অর্থনৈতিক দৈন্যদশা যতই বা ঝড়ঝাপটা যতই আসুক আমি এই মানে কাজে ব্রত থাকব, তাহলে হয়তো এই ধরনের কৃষি চর্চা সম্ভব। না হলে যেটা হবে, বাংলাদেশে এখন আমরা যে অর্গানিক গুলা দেখি সেই অর্গানিকে চলে যাবেন। অর্থাৎ এই অর্গানিক কোট আন কোট কেন বলছি, যে জমিতে সব ধরনের সারই দেওয়া হয়, বিষও দেওয়া হয়, ওই ফসলটা হারভেস্ট করার পরে পাকানোর জন্য যে ইথোফেন বা কার্বাইড দেবেন না, ওইটাই ধরেন এক সময় প্রাকৃতিক ফসল হয়ে বসে থাকবে। এই কথাগুলা খুব ঠান্ডা মাথায় চিন্তা করবেন। আমরা আজকে দীর্ঘক্ষণ যে আলোচনা করলাম, এই আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে আপনার কাছ থেকে ওই 12টা কলার দাম 120 টাকা থেকে 150 টাকা নেওয়ার জন্য না। এটা হচ্ছে আসলে আমরা সার্বিকভাবে কি অবস্থায় প্রাকৃতিক কৃষি চর্চা করছি এই মেসেজটা দেওয়ার জন্য। এখানে এই মেসেজ যদি আপনারা বুঝতে পারেন, হয়তো আমাদেরকে ভুল বুঝবেন না যে এই মানুষগুলা এত কষ্ট করে, এত টাকা ইনভেস্ট করে, এত পরিশ্রম করে আমাদেরকে এই ফসলটা খাওয়াচ্ছে শুধুমাত্র 2টা পয়সার জন্য না। এটা আমরা আমাদের একটা দায়িত্ব মনে করছি যে এটা আমাদের আন্দোলন, এটা আমাদের সুস্থ ধারায় ফিরে আসার জন্য চেষ্টা। সবার পক্ষে এটা করা এই মুহূর্তে সম্ভব না, আমরা কখনো বলছি না। আমরা বলছি যে যাদের সুযোগ আছে তারা এই কৃষিতে আসবে, এবং এই যে যারা আপনারা ভোক্তা আছেন তারা হয়তো বুঝতে পারছেন যে প্রাকৃতিক কৃষিতে খরচ অনেক অনেক গুণ বেশি। এতক্ষণ যে আলোচনা, আর এটা যদি আমরা কনক্লুশনটা নিই। আচ্ছা মামা, আমি একটু প্লিজ একটুখানি কথা বলি, মানে কলার বিষয়টা যেহেতু আসছে, মানে এটা যদি না বলি তাহলে আমাদের যারা শুনছে বা আমাদের যারা এরা বুঝবে না যে 90 টাকা ডজন বিক্রি করার পরও ওনারা কেন আরো বলতেছে যে 30 টাকা বেশি হওয়া, মানে বেশি হইলে আমাদের চলে না, কেন চলে না। আমরা প্রাকৃতিকভাবে যে কি কলাটা উৎপাদন করি, আমরা কিন্তু কোনো ধরনের, আমরা আগেই বলছি, আমরা কোনো কিছু ব্যবহার করি না কলা বড় করার জন্য, ছোট করার জন্য। আমরা কিন্তু সব কলা কিন্তু আমরা কাস্টমারকে দিতে পারি না। আচ্ছা, ঠিক আছে, কলার একটা সাইজের ব্যাপার থাকে। এই প্রতিটা মানে ফলের ক্ষেত্রে কিন্তু আমরা এই জিনিসগুলো ব্যবহার হয়। যেমন আজকে তো অনেকগুলো জিনিস হারভেস্ট করা হয়েছে, আপনারা তো দেখছেন। আনারস প্রায় 300-র উপরে হারভেস্ট করা হয়েছে। আমার কিন্তু আনারস রয়ে গেছে, প্রায় 80টা আনারস কিন্তু রয়ে গেছে। এই আনারসগুলো কিন্তু আমি কাউকে দিতে পারিনি। এই আনারসগুলো কেন দিতে পারিনি? সাইজের কারণে। এখন আমি এই সাইজটাকে এটা বড় করা সম্ভব ছিল না, ছিল,
মেডিসিন তো আছে বড় কারণ আমি তো বড় চাইলে বড় করতে হতাম না। এই যে যে সেই অসৎ পথ তো আপনার আমরা পক্ষে অবলম্বন করা অবলম্বন সম্ভব করবো না। না, তাহলে এই যে 85টা আনারস আমার যে আজকে রয়ে গেল, এটা আমি কি করবো? সেম কলার ক্ষেত্রে একই জিনিস। আমার কলার যখন একটা ছড়ি যখন আমি আমাদের কাটা হয়, আমার কলার কিন্তু সাইজ প্রাকৃতিকভাবে যেটা আসে, ন্যাচারালি যেটা আসে, যে এই ছড়িতে এই কয়টা কলাই আসে নিচে, ঠিক ওই কয়টা কলাই আসে, এবং ওই কয়টা কলা, যে কয়টা কলা আমরা কাস্টমারকে দিতে পারি ওগুলোই দিই। আর যেগুলো স্বাভাবিক কাস্টমার পয়সা দিয়ে খাবে, একটু বড়টাই খেতে চাবে, ছোটটা তার নেবে না, তাহলে এই ছোট কলাগুলো আমরা কি করবো? একটা ছড়ি প্রতিটা, এবং আপনি দেখছেন আজকে আমি 2টা ছড়ি গেছি, 2টা ছড়ির মধ্যে আমার মানে অলমোস্ট 70% আমি দিতে পারছি, 30% আমার রয়ে গেছে, আমি ক্যারেট করে রেখে দিচ্ছি। এগুলো কি হবে? এগুলো আমরা ফালাই দেবো না, আমরা নিজেরা খাবো, কারণ আমার জিনিস তো আমার তো খেতে হবে। এটা আমি তো জানি যে জিনিসটা উপরেও যায় নিচেও তাই, কিন্তু আমি তো কাস্টমারকে দিতে পারছি না, Right. সেল করতে পারতেছি না। তো কলার যে ভ্যালুটা বা ইসের যে ভ্যালুটা, এগুলো তো এটার সাথে অ্যাড করতে হবে, কারণ আমি যে এই যে কলাটা দিতে পারছি না, তো এই অ্যামাউন্টটা কোথায় অ্যাডজাস্ট করবো আমি যদি এই অ্যাডজাস্টটা যদি আমি করতে না পারি, তাহলে তো আমার পুরোটাই লস। আমার তো তো কলার যে ইটা, কারণ অনেকে মার্কেটে যে চম্পা কলা 60 টাকা বা 70 টাকা 80 টাকা বিক্রি করে, আমরা কেন 90 টাকার পরও বলতেছি আরো 30 টাকা দিলে আমাদের হয়, আমাদের এখন আমরা লসে করে যাচ্ছি। এর মূল কারণটা হলো এখানে, কারণ আমরা প্রাকৃতিক উপায় করি, সাইজের একটা ব্যাপার থাকে, ফলের একটা ব্যাপার থাকে, আমরা সবগুলো জিনিস আমরা কাস্টমারকে দিতে পারি না বা কাস্টমাররা নিতে চায় না, ঠিক আছে? এটা অনেকেরই ডিমান্ড থাকে যে আমাকে ভাই একটু বড় সাইজটা দিবেন, আমাকে একটু ভালো সাইজটা দিবেন, আমাকে একটু পরিষ্কার সাইজটা দিবেন। প্রাকৃতিক উপায়ে অনেকগুলো জিনিস এখানে আসলে ক্যালকুলেট করে তারপর আমাদের কাজগুলো করতে হয়। এটা মানে একদিনের লাইফে বা একদিনের কথা বলে এগুলো না দেখলে, না আসলে বুঝানো বা এই করা এটা সম্ভব না। যারা কাজ করে বা যারা এটার সাথে সম্পর্কিত শুধু তারা তারাই এটা বুঝতে পারবে হ্যাঁ, যে বুঝতে পারবে। আসলে এটার ঘটনাটা কি। এই আর কি। তাহলে আমরা কনক্লুশন টানবো বা আজকের এই পর্বটা শেষ করব। শেষ করার আগে কিছু গুরুত্বপূর্ণ মেসেজ যেগুলো আমাদের এখানে উঠে আসছে, অর্থাৎ প্রাকৃতিক কৃষি চর্চায় রাসায়নিক কৃষি চর্চার তুলনায় খরচ অনেক 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 গুণ বেশি। এটা আপনারা যারা বুঝতে মানে হঠাৎ এই মুহূর্তে যারা লাইভে আমার যুক্ত হচ্ছেন, তারা কিন্তু তাদেরকে আমি একটা অনুরোধ করব, আমাদের লাইভটা যখন শুরু হলো সেই সময়ের কথা থেকে শুরু করে যখন শেষ করছি, এই পুরা লাইভটা যখন আপনি শুনবেন, তখন আপনি আমাদের কথার অর্থগুলা বুঝতে পারবেন। কারণ কিছু কিছু বিষয় আছে না, মাঝখান থেকে যদি আপনি ভাষা জ্ঞান নেন এবং সেই জ্ঞানের উপরে যদি আপনি নিজে একটা মন্তব্য করেন, তাহলে কিন্তু এটা মানে আমরাও কিন্তু পুরা জিনিসটা আপনাদেরকে বুঝাইতে ব্যর্থ হচ্ছে। তো সেই ক্ষেত্রে তো আমি অনুরোধ করব, যারা এই সাবজেক্টের উপরে একটু কোনো মন্তব্য করবেন, তারা আমাদের পুরা অংশটা শুনবেন, মানে লাইভটা পুরাটা শুনবেন। এবং আমরা আশা করছি যে ক্রয় ক্ষমতার মধ্যে আরো আনতে পারবো, সেটা আসবে, সেটা কিন্তু আমরা আশাবাদী। এইটা গুরুত্বপূর্ণ মেসেজ। এটা যে এখনো পর্যন্ত ব্রেক ইভেনে আসুক না আসুক, এই জার্নিটা চলমান। এবং এটা সবচেয়ে আনন্দের খবর এবং সম্ভাবনার খবর হচ্ছে, প্রত্যেকটা বছর মাটি বেশ উর্বর হয়ে উঠছে। অর্থাৎ মাটিতে যে ধরনের প্রাকৃতিক উপাদান দিতে দিতে মাটির একটা স্বাভাবিক জীবন যাপন চলে আসতেছে, অর্থাৎ মাটি মানে কি, এটা নানা অণুজীবের কথা বলা হচ্ছে। তখন কিন্তু আপনার ফসল, আপনার বৃক্ষ, আপনার উদ্ভিদ, আপনার মাটি আপনার কথা শুনতে পাচ্ছে, আপনি সেখানে কানেক্ট হইতে পারতেছেন। তখনই সে আপনাকে আপনার চাহিদা মতো প্রোডাকশন দিতে পারবে বা ফসল দিতে পারবে। সেই সময়ের খুব কাছাকাছি আমরা চলে আসছি, এটাই হচ্ছে সম্ভাবনার কথা। হয়তো আগামী বছর একই সময় একই বিষয় নিয়ে যখন আমরা আলাপ করব, তখন হয়তো আমরা বলবো না যে কলার দাম 120 টাকা হইলে ন্যায্য। তখন আমরা বলতে পারি হয়তো না, 90 টাকার চেয়ে আরো 10 টাকা কমানো সম্ভব। কেন? ওই যে মাটি ঠিক হয়ে আসতেছে, ওই যে ইনভেস্ট করতেছে, প্রচুর পরিমাণে যে ইনভেস্টটা হয়েছে, এই ইনভেস্টের একটা কথা শোনা শুরু হয়েছে মাত্র। হয়তো বছর দুয়েকের মধ্যে এই বনস্পতি এগ্রো আমাদের জন্য, অর্থাৎ আমাদের বলতে সবার জন্য আরো ভালো ফসল উৎপাদন করবে, যেটা ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসবে। আমরা এখন যারা আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন, ভবিষ্যতে আরো এরকম অসংখ্য মানুষ আমাদের সাথে যুক্ত হতে পারবেন, ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে। এবং এই ধরনের আলাপ আলোচনাগুলো যাতে চলমান থাকে, সেজন্য আপনারা এই ধরনের আলাপগুলোর জন্য আমাদের সাথে যুক্ত থাকবেন।
তো আজকে এইটুকুই বলে শেষ করছি যে প্রাকৃতিক কৃষি যারা চর্চা করছে তারা আপনাদের কাছ থেকে এইটুকুই আশা করে যে ন্যায্য মূল্যটা কৃষক যাতে পায়, এই কাজটা যেন আপনাদের সহযোগিতায় আমরা আরো অনেক দূর নিয়ে যেতে পারি, দেশের মাটি দেশের মানুষকে ভালো রাখতে পারি, রোগ মুক্ত রাখতে পারি এবং কৃষকদের স্বাভাবিক জীবন কৃষকরা যেন পরিচালনা করতে পারে। যারা এতক্ষণ যুক্ত ছিলেন, যারা এই লাইভ পরবর্তীতে দেখবেন, সবাইকে প্রাকৃতিক কৃষক সংঘের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন।